আপনারা দেখছেন হরর ওয়ার্ল্ড। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা মেল দিয়েই শুরু করব। আমরা এই মেলটি পেয়েছি রাজশাহী থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন আমাদেরকে। লিখেছেন, আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে MA কমপ্লিট করেছি। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন মেসে ছিলাম। আমার মেসের একটা বড় ভাই আমাকে একদিন বললেন যে এই মেসটা একটু প্রবলেম আছে। আমি জিজ্ঞেস করলাম কি ধরনের প্রবলেম। তো তিনি বললেন, পরে বুঝতে পারবা। আসলে বড় ভাইয়ের সাধারণত এ ধরনের কথাই বলে, বুঝবা বুঝবা। যাই হোক, এখন বললে হয়তো বিলিভ করবা না, সেটাই বলেছিলেন তিনি। তবে একটু সাবধানে থেকো। আমি আমি বরাবরই ভূত বিশ্বাস করতাম না। তিনি সেটা একদিন আমার কাছ থেকে শুনেও ছিলেন। তিনি হয়তো বিস্তারিত কিছুই সেদিন বলতেন না। যাই হোক, তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে একদিন তারকে এক্সপিরিয়েন্স করতে হলো সেই উইয়ার্ড ঘটনাটি। আর সেটি হচ্ছে যে একদিন ফ্রেন্ডরা মিলে রাত 3টা পর্যন্ত কার্ড খেলছিলাম। খেলা শেষ হলে যখন টয়লেটে গেলাম, পানি পড়ার সাউন্ড পেলাম। ভাবলাম হয়তো কেউ টয়লেটে আছে, তাই ওয়েট করতে থাকলাম। বেশ কিছুক্ষণ পর যখন কেউ বের হলো না, আমি দরজায় নক করে জিজ্ঞেস করলাম ভেতরে কে। সাথে সাথে পানি পড়ার শব্দ থেমে গেল। দরজা থেকে ধাক্কা দেই এবং দরজা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলেও গেল। আমি অবাক হলাম, কারণ এতক্ষণ পানি পড়ার সাউন্ড হয়েছে সেটা আমি স্পষ্ট শুনেছি, কিন্তু টয়লেটটা পুরোপুরি শুকনো ছিল। আশেপাশে আর কোনো পানির ট্যাপ ছিল না যেখান থেকে সাউন্ড হতে পারে। আমি ব্যাপারটা গুরুত্ব না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। যখন তন্দ্রা এলো, আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন কাঁদছে। আমি সিঙ্গেল রুমে থাকতাম। কিছুটা ভয় পেয়ে পাশের রুমের বড় ভাইকে ডেকে তুললাম, যে ভাই একদিন আমাকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বললেন সেই রাতে তার সাথে ঘুমাতে। রাতে ভালো ঘুম হলো না, ঘুমের ভেতর দুঃস্বপ্ন দেখলাম। সকালে ভাই বললেন, আজ আমি যে রুমটায় থাকি সেই রুমে একটা ভাই 2 বছর আগে থাকতেন। কোনো একটা কারণে তিনি সুইসাইড করেন। তারপর থেকে ওই রুমে আর কেউ থাকে না। 2 বছর পর আমি নাকি প্রথম ওই রুমটাতে উঠেছি। তারপরও আমি ওই রুমটায় থাকতাম, কিন্তু রাতের বেলা মাঝে মাঝে একটা হালকা আর অদ্ভুত রকমের গন্ধ পেতাম। মনে হতো কেউ একজন বোধহয় আমার রুমে আছে। প্রথম দিকে আমি ব্যাপারটা পাত্তা দিতাম না, ভাবতাম আমার মনের ভুল হয়তো। কিন্তু দেখা যেত হঠাৎ করেই আমার টেবিল থেকে একটা মগ পড়ে গেল, একটা বই পড়ে গেল। একদিন রাতে কার্ড খেলা শেষ করে রুমে দরজা বন্ধ করে কেবল মাত্র শুয়েছি, সাথে সাথে আমার রুমের দরজা খুলে গেল। আমি আবার উঠে বন্ধ করে যখন শুলাম, আবার দরজা খুলে গেল। আমি রুমে থাকতে পারলাম না। পাশের রুমের বড় ভাইয়ের সাথে সেই রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন মেস চেঞ্জ করে অন্য মেসে চলে গিয়েছিলাম। আমি ভূত বিলিভ করি না, বাট এই ব্যাপারগুলোর কোনো সমাধানও নেই আমার কাছে। এই ছিল ঘটনা ইমতিয়াজের, এবং ইমতিয়াজ বাধ্য হয়েছিলেন সে মেসটা ছেড়ে দিতে। এবং ইমতিয়াজের একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে মানুষ হয়তো মারা যায়, কিন্তু তার আত্মা, তার এখন বিশ্বাস হয় যে কখনো মরে না। আত্মা কখনো সরে যায় না, হয়তো চারপাশেই থাকে। আহ আমি জানি না আসলে ইমতিয়াজ আপনার কি সমস্যা হয়েছিল বা কোন ধরনের উত্তর আপনাকে দেব, কারণ একজনের ঘটনা আর একজন আসলে ঠিক সমাধান বা কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারে না। তো যাই হোক, আমি কিছু আমার কাছে যে ঘটনাটা আছে সেটা লিখেছেন যে আমার নাম মাসনুন, আমি খিরিগ্রামে থাকি। এবং তিনি বলছেন প্যারানর্মাল বিষয়গুলো আমি আগে কখনো বিশ্বাস করতাম না, কারণ নিজের চোখে কিছু না দেখে বিশ্বাস করা যায় না। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা 2007 সালের। আমার তখন মাত্র এই HSC এক্সাম শেষ হয়েছে। কোনো কাজ না থাকার কারণে সারাদিনই বাইরে ঘুরে বেড়াতাম। আমার ফ্রেন্ডরা প্রতিদিন বিকালে ধানমন্ডি আড্ডা দিতাম। আমার শরীর বেশি মোটা হয়ে যাওয়ার কারণে আমি বেশি হাঁটাহাঁটি করতাম। ওকে। এবং
তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা বলছেন যে আমরা ফ্রেন্ডরা প্রতিদিন বিকাল, আচ্ছা তারপরে বলছেন যে প্রতিদিন খিলগাঁও থেকে আমি হাতিরপুল হেঁটে যেতাম। একদিন দুপুরে আমি হেঁটে যাচ্ছিলাম গুলবাগ এলাকা দিয়ে, হঠাৎ এক লোক আমার হাত চেপে ধরে। লোকটা দেখতে পাগলের মতো, তার চুলটা অনেকটা হচ্ছে মানে জট লাগানো এবং জামা কাপড় ছেঁড়া এবং ময়লা। লোকটা আমাকে একটা আংটি দিয়ে বলে যে এটা তোর কাছে রাখবি, তোর কাজে লাগবে। আমি আমি যেটা করলাম সেটা হচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম এবং ওনার দেয়া সেই আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। বিকেলে আড্ডা দিয়ে বাসায় ফিরছি, ওই ঘটনা আমার মাথাতেও নেই। রাতে ঘুমানোর সময় আমি ওই লোকটাকে তবুও স্বপ্নে দেখলাম এবং লোকটা খুব ভয়াবহ কিছু কথা বললো আমাকে। আমি সেগুলো বলতে চাচ্ছি না। আমি এরকম প্রায় 4-5 দিন আমি সেম স্বপ্ন দেখলাম এবং দেখা শুরু করলাম। আমি তখনও কাউকে বিষয়টা বলিনি। এরপর নতুন প্রবলেম শুরু হলো। ঘুমানোর সময় কি জানি আমার গলা চেপে ধরে। এইরকম সমস্যা আমার আগে কখনো হয়নি এবং ছিল না। আমার পাশে আমার ভাই ঘুমাতো। আমার ভাইকে কাজ করলে আবার আমি ঠিক হয়ে যেতাম। আমি ধরে নিয়েছিলাম যে বোবা ধরেছে মনে হয়। এইরকম করে চললো কয়েকদিন। এরপর আবার নতুন সমস্যা হতে শুরু করলো। আমি লোকটাকে আমার বাসায় দেখা শুরু করলাম। বাসার সিঁড়িতে, ঘরের সোফায়, আমার রুমে, বাসার ছাদে প্রায় দেখতাম। আমি কয়েকবার চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাসার সবাইকে ঘটনাটা বললাম, কেউ বিশ্বাস করলো না। আমি জ্বরে ভুগতে লাগলাম। লোকটা শুধু আমার দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতো না। এরপর আমাকে নিয়ে আমার বাবা এক হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে কিছু রুলস বলে দিলেন, ওইগুলো নিয়ম মতো আমি মেনটেন করলাম এবং তারপরে আস্তে আস্তে ব্যাপারটা শেষ হয়ে গেল। এবং প্রায় বাসায় রাত 2টা-3টার দিকে আমি এখন পেরেক মারার শব্দ শুনতে পাই এবং দরজায় টোকা মারার শব্দ আমি শুনি। যদি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লাগে তাহলে শোনাবেন, এই আর কি। তো ঘটনা ছিল এরকম যে একজন তো আমি সেই ঘটনা দিয়ে শুরু করতে চাই। আপনার নামটা শুরুতে বলবেন। ওকে ভিউয়ার্স, আমি ইমরান বলছি। আর কোনো ভিউয়ার্স নাই, সবাই লিসনার্স। সরি লিসনার্স, আমি ইমরান বলছি পুরান ঢাকা থেকে। আমার আজকে ঘটনা হচ্ছে খুলনার খালিশপুর তিলকছাড়া গ্রামের একটা ঘটনা। এটা আমার একটা কলিগের কাছ থেকে শোনা। তো ঘটনাটা হচ্ছে 2007-এর। 2007-এর। আপনি বলছেন যে এটা খুলনার ম্যাক্সিমাম মানুষেরই জানা। হ্যাঁ, খুলনার ম্যাক্সিমাম যারা শুনছেন তারা একটু মন দিয়ে শুনবেন অবশ্যই। তো এটা হচ্ছে 2007-এর ঘটনা। তো ওই দিন থেকে প্রচন্ড লোক মারা যায় আর কি। তো মারা যাওয়ার পরে সেদিন লঞ্চ ঘাট থেকে লাশটাকে নিয়ে আসতে হচ্ছিল মাতলার ঘাটে আর কি। মাতলার ঘাটে নিয়ে আসা হচ্ছিল। তো সাথে ছিল ওনার স্ত্রী এবং ওনার ছেলে। আচ্ছা, তো লাশটাকে প্রথমে লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। তো উঠানোর পরে তখন বিকেল 5:30। তো তাদেরকে মাতলার ঘাটে পৌঁছতে সময় লেগে যাবে আনুমানিক 11 থেকে 11:30 পর্যন্ত। তো ঠিক আছে, তারা লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চে অনেক লোক। তো কিছুক্ষণের মধ্যে হঠাৎ এক ভদ্রলোক, বুড়ো লোক আর কি, এসে জিজ্ঞেস করতেছে ওই স্ত্রীকে যে মা এটা কে তোমার, মানে লাশটাকে দেখে জিজ্ঞেস করতেছে এটা তোমার কে। তো সে বলতেছে এটা আমার হাজবেন্ড। তো পরবর্তীতে বলতে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় যাবা, বলতেছে আমি তিলকছাড়া গ্রামে যাব। তো বলতেছে ঠিক আছে আমিও সেখানে যাব, চলো তাহলে আমরা একসাথেই যাই। তখন ভদ্রলোকটা আরো জিজ্ঞেস করতেছে যে তোমার সাথে আরো কেউ আছে কিনা। তো সে বলতেছে যে হ্যাঁ, আমরা যখন মাতলার ঘাটে নামবো তো সেখানে আমার আরো কিছু আত্মীয়স্বজনরা থাকবে যারা একে নিয়ে যাবে। তো ঠিক আছে, হ্যাঁ লঞ্চ চলতেছে। তো আনুমানিক ঠিক 11:30-টার দিকে মাতলার গ্রামে লঞ্চটা পৌঁছে গেছে। তো লঞ্চটা ওখানে পৌঁছানোর পর ঘাটে ভিড়ার পর তখন মানে আবহাওয়াটা খুবই খারাপ থাকার কারণে সেখানে ওই লাশের আত্মীয়স্বজন কেউ আসতে পারেনি। তো লঞ্চে যারা ছিল তারা বলতেছে যে আপনারা কি যেতে পারবেন। তো ওই বড় লোকটা বলতেছে যে হ্যাঁ আপনি একটু কষ্ট করে নামিয়ে দিয়ে দিন, আমরা চলে যেতে পারবো। তো লঞ্চে যারা ছিল তারা সেখানে আর কি লাশটাকে নামিয়ে দিল। তখন খুব খারাপ আবহাওয়া, এরকম বৃষ্টি পড়তেছিল তখন। তো লাঞ্চ হওয়ার পর হঠাৎ প্রচন্ড অন্ধকার, মানে কিছু যেহেতু আবহাওয়া খারাপ, লোকজনও নেই। তো হঠাৎ করে বড় লোকটা সামনে দেখতে পায় যে একজন ভ্যান গাড়ি দেখতে পায়। ভ্যান গাড়ির মধ্যে একটা লোক আর কি উপরে আর কি কাঁথা দিয়ে এরকম করে আছে, বসে আছে আর কি। তো লোকটাকে দেখে বলতেছে যে
আপনি একটু এদিকে আসেন, আর ডাক দিয়ে বলছে যে এদিকে আসেন আপনি। তো সে এসে বলতেছে যে হ্যাঁ বলুন কি। তো বলতেছে যে আমরা তো এই লাশটাকে নিয়ে ওই তিলকছাড়া গ্রামে যাব, তো আপনি একটু কষ্ট করে আমাদেরকে দিয়ে আসুন। উনি দেখতেছে যে অসহায় একজন স্ত্রী, ছোট বাচ্চা আর বুড়ো লোক, এটা তো খুবই ইম্পসিবল একটা ব্যাপার। আর আবহাওয়া খুবই খারাপ থাকার কারণে সেদিন এই লাশের কেউ আসতে পারেনি ওখানে। তো বলছে আচ্ছা ঠিক আছে চলেন আমি দিয়ে আসি আপনাদেরকে। তো ওটা ভ্যান গাড়িতে পরে লাশটাকে নেওয়া হয় এবং নেওয়ার পরে তারা তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। তো তখন আনুমানিক রাত হয়ে গিয়েছে 12টা 12:30 এরকম কাছাকাছি। তো সামনে কিছু দূর যাওয়ার পরে অনেক দূর তিলকছাড়া গ্রাম মাকলার ঘাট থেকে তিলকছাড়া যেতে আপনার সময় লাগে 5 কিলোর একটা রাস্তা। আচ্ছা। তো কিছু দূর যাওয়ার পরে আবহাওয়া প্রচন্ড খারাপ, মানে সামনে কুমোদুরি আর যাওয়া যাচ্ছে না আর কি। সেখানে প্রচন্ড অন্ধকার, এরকম বৃষ্টির দিন, তো ভয়ঙ্কর রাত একটা, তো যাওয়া যাচ্ছে না। তো ভ্যানওয়ালা লোকটা বলতেছে যে আগে তো সামনে যাওয়া যাচ্ছে না, তো রাতের বেলার আবহাওয়া খারাপ, তো আমরা সামনে একটা বাড়ি আছে পুরোনো বাড়ি, আমরা ওখানে থাকি, আবহাওয়া যখন ভালো হবে তখন আমরা আবার রওনা দেবো। তো যেই কথা সেই কাজ, বড় লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা ওখানে থামি, পরবর্তীতে আমরা আবহাওয়া ভালো হলে আগে বাড়বো। তো ঠিক আছে, কিছু দূর যাওয়ার পর একটা পুরোনো বাড়ির সামনে তারা পৌঁছানোর পরে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে লাশটাকে একটু ভ্যান গাড়ির মধ্যে লাশ, তো ভ্যান গাড়ির ভিতরে রাখা হয়েছে। বলতেছে এখানে থাক, আপনারা থাকেন, আবহাওয়া যখন ভালো হবে তখন আমি এসে আপনাদেরকে আবার নিয়ে যাব। ওকে। তো ঠিক আছে। তো এই ভ্যান গাড়ির যে চালক ছিল সে বাইরে চলে গেল, আর লাশের পাশে ছিল ওনার স্ত্রী, ওনার ছোট বাচ্চা এবং ওই বড় লোকটা। আচ্ছা। তো ঠিক আছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, তারা বসে আছে। তো হঠাৎ করে মানে যে ঘটনাটা ঘটলো সেটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার। তারপরে বিপ করতে হয়েছে যেহেতু শুরুর একটা ঘটনা। তো হয়েছে যে ওই হঠাৎ করে এই স্ত্রীটা দেখতে পেলো যে বুড়ো লোকটা পাশে বসা ছিল, সে আস্তে আস্তে, আমরা যে মানুষ যতটা উচ্চতা হয়ে থাকে একটা স্বাভাবিক উচ্চতা, তার থেকে বড় হচ্ছে। সে বসা অবস্থায় আস্তে আস্তে সে বড় হচ্ছে। আচ্ছা। এবং একটা জিনিস আমি ভুলে গেছি তখন বলতে, যেটা হচ্ছে যে তার যখন আমরা বিলিভ করি যে ভূতের আসলে পাটা উল্টা হয়, হ্যাঁ, তখন সেই জিনিসটা দেখা যায়নি আর কি। তো ওই মহিলাটা পরবর্তীতে আর কি দেখতে পাই সেই জিনিসটা আস্তে আস্তে অস্বাভাবিক মাত্রায় বড় হতে চলেছে, এবং মাটির যতটুকু পর্যন্ত যায় ঠিক ততটুকু পর্যন্ত লোকটা এই বড় হয়েছে। এবং এটা দেখে ওই স্ত্রীটা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় যে এখন সে কি করবে, তার সামনে ইয়েতে কি, এবং অজ্ঞান হতেও পারছিল না, বিকজ অফ তার পাশে যে বাচ্চাটা আছে তাকে নিয়ে সে খুবই চিন্তিত। সেই মুহূর্তে সে বাচ্চাটাকে কোলে নিয়ে সে ওই স্থান হাতে ট্র্যাক করে এবং খুব দৌড় দেয়। অবশ্য আশ্চর্য যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যখন সে বাইরে আসে তখন সে দেখতে পায় যে ওই ভ্যানওয়ালা চালকটা সেখানে নেই, এবং সে এটা দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখন সে কোনো কিছু মানে কিনারা না পেয়ে সে সামনের দিকে বাইরে বের হয়ে গ্রামের দিকে সামনের দিকে ছুটতে থাকে। তো সামনে এগোনোর পরে কিছু বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখানোর পর সে ওই গ্রামের লোকজনকে আর কি ডাক দেয়, বাড়ির লোকজনকে। তারা বলতেছে যে কি হয়েছে। তখন তারা সবকিছু খুলে বেলে যে আমরা এখান থেকে আসতেছিলাম, এখানে আমরা প্রতিমধ্যে থেমেছি, তো ওই বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে কোথায়, আমরা চলেন আমি ওখানে যাই আপনাদেরকে নিয়ে। তো তারা তখন যেখানে যায়, তো যে ঘটনাটা হয় সেটা আসলে মানে বলার মতো আর কি। ওখানে যা দেখে যে ওই বড় লোকটা নেই ওইখানে, আর যে লাশটা ছিল সেই লাশটার 2 হাত এবং তার ডান পাশের পাটা খাওয়া। আর একজন ভূতের লোক যখন খায় মানে কেউ ছিঁড়ে নিয়েছে আবার। ছিঁড়ে নিয়েছে, তো খেয়েছে যেমন কুকুর, যেমন বাঘ যখন শিকার করে যেমন খায় যেগুলো, সেরকম অবস্থা। এবং লাস্টের সবকিছুই অক্ষত অবস্থায় আছে, যদি 2টা হাত এবং পা নেই সেখানকার। তো তারা যখন এটা দেখে তখন মানে খুবই আশ্চর্য হয়ে যায়। এবং আপনি বলছেন যে এটা তিলকছড়া যে গ্রামের কথা বললেন, তিলকছড়া যে গ্রামটা আছে সেই গ্রামের এটা লোকেরা এটা জানবে। খুলনা মাতলার ঘাট থেকে তিলকছড়া যাওয়ার পথে মাঝামাঝি অবস্থায়, আমার বাড়ির নামটা খেয়াল নেই, ওই পুরোনো একটা বাড়ি আছে, ওই বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। ওকে। সো আপনি আরেকটা ঘটনা বলছিলেন, ছোট করে যদি বলতেন, যে হাতের একটা ঘটনা। এটা হচ্ছে ওল্ড টাউনের একটা আমাদের পুরন ঢাকার একটা ঘটনা। এটা লক্ষ্মীবাজারের। আমার এক বন্ধু আছে, আমার আন্টি, ওনার আসলে ইংলিশে দেখা বন্ধুর মা। হ্যাঁ, বন্ধুর মা আর কি। একদিন হয়েছে কি, এটা 2009 অথবা 8 এরকম একটা ঘটনা। আমার ফ্রেন্ড বাসায় আসছে রাতের বেলা, তখন বাজে আনুমানিক 11:30 আর ঠিক। তো আসা পরে বলতেছে যে আম্মা আমাকে ভাত দাও, আমি ভাত খাবো।
একটু তাতে ইয়ে দাও। তো আম্মা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও রুমে, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। তো ওর আম্মু আর কি তখন আর কি কিচেনে যায়, কি আছে কিচেনে যায়, তার জন্য খাবার দাবার রান্না রেডি করে তো ওকে দিয়ে দেয়। তো খাওয়া দাওয়া শেষে ওরা ঘুমিয়ে পড়ছে, রাত হয়ে গেছে। তো হঠাৎ রাত করে ওর আম্মুর তো পানির পিপাসা লাগে যখন, তখন ওর আম্মু আসলে বলতেছে আচ্ছা ঠিক আছে পানি খেয়ে আসি বা এরকম কিচেনে যাই। তো ওর আম্মু পানি খাওয়ার জন্য যখন কিচেনে যায়, তখন লাইটটা যখন অন করে তখন দেখতে পায় যে ওদের রান্নাঘরের পাশে যে জানালাটা ছিল, জানলাতে অর্ধেক কাটা হাত, টোটালি মানুষ না কি বলবো এটা আসলে বুঝি না, বাট একটা হাত অর্ধেক কাটা আর কি, সেটা দেখতে পায়। সো সেইটা দেখে এক নজরে দেখে সেটাকে কোনো কিছু খেয়াল করে না, সে বলতেছে কি না কি হবে চাক খেয়াল করে সেটাকে পানি খেয়ে চলে আসে, ইগনোর করে আর কি, বলতেছে কিছু না। যখন সে রাতে ঘুমোতে চলে আসে পানি খেয়ে, সে লাইটার অফ করে আবার সে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে হঠাৎ ওরা মনে সবসময় আমরা যেরকম উপর হয়ে শুই আর কি, উপর হয়ে শুয়ে থাকে, সবসময় উপর হয়ে শুয়ে, তো সেই দিনও সে উপর হয়ে শুয়ে আছে। হঠাৎ করে যে তার মনে হচ্ছে যে যেমন আমরা ঘুমানোর পরে যে তার পায়ে কেউ হাত মানে পাটা ধরে তার টানতেছে। সে হঠাৎ করে যখন ঘুমানোর সময়টাও বেশি হয় নাই, টানতেছে যখন সে টের পায়, তখন সে আগে ওঠার সাহস হচ্ছিল না তার, যে সে মনে করতেছে মানে তখন বুঝেছে কি করবে এরকম একটা কিছু, মানে তার হাত পাটা ধরে কিন্তু টানতেছে। সে ফিল করতে পারতেছে যে কিছু একটা তার ইয়ে করতেছে। তো হঠাৎ সে প্রচন্ড পরিমাণে ভয় পায়, তখন সে আর কি বলা যায় কি করবে এরকম, তো দৌড় পড়তে থাকে সে। তো হঠাৎ করে সে স্থির করে যে না আমি এখন উঠবই, কারণ জিনিসটা আস্তে আস্তে মানে তার সামনের দিকে চলে আসতেছিল, মাথা এড়ে নিয়ে আস্তে 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 আস্তে। তো তারপরে হঠাৎ করে সে একদম ঝাড়া দিয়ে ওঠে। তো সে ঝাড়া দেওয়ার মানে ঘুরে যে সেই জিনিসটা দেখতে পায় যে তার পুরো মুখের সামনে সেই যে রান্নাঘরে যে হাতটা দেখেছিল কাটা হালকা, সেই হাতটাই তার সামনে একদম মুখের সামনে। এবং এই জিনিসটা দেখে মানে এক সেকেন্ডের মনে দেরি হয়নি, আমি যতটুকু জানতে পারছি তার কাছ থেকে, যে এক সেকেন্ডও দেরি হয়নি, সেই জিনিসটা দেখে সাথে সাথে সে সারপ্রাইজ হয়ে গেছে। এবং পরবর্তীতে পরের দিন যখন সকালবেলায় সে যে উঠছে, আর এটা ভয় পাওয়ার অ্যাকচুয়ালি সে যেটা বললো যে আমি ভয় পাইনি, কারণ যেহেতু হচ্ছে এটা তাদের একটা মানে নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছিল, ওই বাসাতে এরকম ঘটনা ঘটতেছে এবং কারা দেখতেছে। সো আমিও বলবো যে আপনারা যদি রাতের বেলা সত্যি এরকম একটা মানে হাত দেখেন, আমি এই জিনিসটা না মানে এই জিনিসটা আমি দেখেছি, আমি নিজে দেখি নাই, তবে মানে আমি দেখেছি এমনিতে মানে একটা ডকুমেন্টারি টাইপের জিনিসটা দেখেছি, যে বলছিল যে এরকম কথা বলছিল যে অনেকেই বলছিল যে এরকম দেখতে পায় যে জাস্ট হাত সেটা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, রুমের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, দেয়ালে হেঁটে বেড়ায়। তো আপনি যদি হঠাৎ করে রাতের বেলা এরকম দেখেন, তাহলে ব্যাপারটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা বোঝা যাবে, যে কেউ একজন মানে আপনাকে টানছে পা ধরে বা হাত ধরে জাস্ট কোনো মাথা। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন এবং যিনি তারও একটা ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো এবং তারপরে আমরা ব্রেকে যাব এবং ব্রেকে যাওয়ার পরে আমরা ফিরে আসবো উইথ ভোল্টিস্ট অ্যান্ড উইথ আদার গেস্ট যারা আছেন। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলবেন, আপনাকে আপনার নামটা বলেন। হ্যালো অল লিসেনার, দিস ইজ আরিয়ান। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, শেষ বর্ষের। ওকে। তো আসলে যে ভূত বলে যে কথাটা, এটা অনেকে সায়েন্স ফিকশনের আমাদের এই 21st সেঞ্চুরিতে কেউ বিলিভ করে না, বাট যারা ফেস করে ট্রুলি, যারা নিজেরাই ফেস করে তারাই বিশ্বাস করতে বাধ্য। সেই হিসাবে আমি বলবো যেটা আমার নিজের কাহিনী, নিজের লাইফের একটা কাহিনী, যেটা বড় একটা কাহিনী মোটামুটি। মানে আমার আপন মামা, তো পুজোর পরে, সেটা হচ্ছে 2009-এর পুজোর পর থেকে, 2009-এর পুজোর পর থেকে সে প্রতিনিয়ত সকাল ফজরের নামাজের পর থেকে সে আবার নামাজও পড়তো, মাঝে প্রায় টাইমে নামাজ পড়া হতো তার। নামাজের পরপরই 10টা পর্যন্ত, যখনই সূর্য টোটাল প্রখর রোদ হতো, ঠিক তার আগ পর্যন্ত তার মাথার কাজ করতো না, তার সেন্সিটিভটা কাজ করতো না, সে উল্টাপাল্টা কথা বলতো। তারপর হচ্ছে অল্পতেই রেগে যেত। তো আবার হতো যখন সন্ধ্যাটা, সূর্যটা যখন ডুবে যেত, ঠিক তার পরপরই সে আবার নিয়ম করে দিনের দুটা সময়ে সেরকম ভাবে, বাট বছর খানিক পর বা ডে বাই ডে যেটা হচ্ছে কি জিনিসটা বাড়তেছে, তখন হচ্ছে কি 10টা থেকে ধর 12টা পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং ধর রাতের সময়টাও বাড়তেছে, যেটা হচ্ছে 24 আওয়ার্স আস্তে আস্তে হয়ে গেল একটা সময়। আচ্ছা, তো সেটা হচ্ছে 2011-এ কিছুদিন মাস দুয়েক আগেই। তো একদিন বিকেল বেলা আমি তখন ভার্সিটি থেকে বাসায় আসতেছি, তখন আমার ফোন আসলো বাসায় যে তুমি তাড়াতাড়ি বাসায় আছো। তো আমি বাসায় আসলাম। তো বাসায় আসার পর শুনলাম যে মামা বাসায় নেই, কি হচ্ছে, বাসায় একটু প্রবলেম হলো। তার কিছুক্ষণ পরে মামা বাসায় আসলো, আসার পর দেখলাম যে তার চোখ দুটো সম্পূর্ণ লাল, এমনকি
মানে তার বিহেভিয়ার কোনো নর্মাল মানুষের মতো হতেই পারে না। নর্মাল মানুষের বিহেভিয়ার কখনো এরকম হয় না। সে অল্পতে রেগে যাচ্ছে, তারপর এমন হচ্ছে তার হাত উঠতে টাইম লাগছে না, আর তার ভয়েসটা মানে আস্তে আস্তে কেমন জানি গাম্ভীর্যপূর্ণ যেটা বলে, এবং কি মানে ভয়ঙ্কর, এক কথায় যেটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তো রাত হলো, তখন খাওয়া দাওয়া করে আমরা তখন 11টা কি 11:30টার মধ্যেই শুয়ে পড়লাম, কারণ তারপরের দিন সকাল 9টা বাজে আমার ক্লাস ছিল ভার্সিটিতে, তো কুইজ ছিল, আমার ভার্সিটি এক্সাম ছিল একটা। তো আমি শুয়ে পড়লাম, বাট শুয়ে পড়ার পর কিছুক্ষণ পরে দেখলাম যে রাত যখন হয়ে গেল, আর প্রত্যেকটা দেখবেন মানে বৌতিস্টে যতগুলো কাহিনী শুনলাম তার সাথে বৃষ্টিটা সম্পূর্ণ রিলেটেড। আমার যেটা মনে হয় যে আমার কাহিনী তো ঠিক সেম এরকম, যে রাতে কিছুটা বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি হচ্ছে কি গুড়ি গুড়ি হালকা যেটা বৃষ্টি হয় সেরকম, আর তখন বাতাস অতটা ছিল না, বৃষ্টি হচ্ছে বাট কাজ করছে ওরকম কোনো বাতাস নেই। আর আমার থাই গ্লাস খোলা, আর আমার রুমটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ দিকে, এবং থাই গ্লাস দোনটা খোলা, আর আমার দক্ষিণ দিকে হচ্ছে ছাদ, সম্পূর্ণ একটা ছাদ। প্রায় ঘন্টায় বাতাস পাওয়া যায় মোটামুটি, যদি বাতাস যদি এক ফোঁটা বাতাসও যদি হয় সেটা আমার রুম দিয়ে আসবে, আমি সেটা আশা করি। সেদিন ওরকম কোনো বাতাস নেই, বাট কথা হচ্ছে কি বাতাস মানে বাতাস হলে যে একটা শব্দ আসে, যে শব্দটা বাতাসের অ্যাকচুয়াল, সেই শব্দটা আমি স্পষ্ট শুনতেছি বাতাস ছাড়াই। আমি আপনাকে যেটা বললাম যে আমার পশ্চিম এবং দক্ষিণে আমার জানালা, এবং এক ফোঁটা বাতাসও যদি বাইরে দিতে হয় হলে আমরা সেটা আমি ফিল করি কম বেশি। তো যেটা বাতাস সেরকম নাই বলতে গেলে, বাট শব্দ ঠিকই হচ্ছে, শব্দ ঠিকই হয়ে যাচ্ছে, এবং শব্দটা হচ্ছে স্মুথলি এবং একই রকম ভাবে, কোনো আলাদা ফ্রিকোয়েন্সি নেই, কোনো একদম নর্মালি শো হয়ে যাচ্ছে। এবং থাই ক্লাস গুলা ওনার নর্মাল ডে এর মতো না, একটু বেশি কেমন জানি কাঁপছে, যেটা হচ্ছে কি মানে বেস যেরকম না একটু ধাক্কা মারে সেরকম ধাক্কা মারতেছে, এবং জিনিসটা আস্তে আস্তে ওইটাও ফ্রিকোয়েন্টলি আস্তে আস্তে বাড়তেছে। এবং তখন ঠিক এর পরপর 2:30 থেকে 2:30 হবে, আমি টানা 2 ঘন্টা ঘুমাতে পারছিলাম না, যেটা আমি ফিল করতেছি যে এখানে আমি দুজন না, মামা প্লাস আমি না, আরো কেউ থাকতে পারে। আমার ভিতরে জিনিসটা কাজ করতেছে যে আমি বিলিভ করি না ভূত, বিলিভ করি না অন্য কিছু, বাট জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আস্তে আস্তে, যখন প্রত্যেকটা ঘটনা ভয়ঙ্করের দিকে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে যেটা হলো যে মামা হঠাৎ করে লাফ দিয়ে উঠলো, তার ওঠাটাও আমার কাছে যেটা মনে হলো অন্ধকার, আমার রুমটা অন্ধকার, আমি অতটা ঠিক মতো বুঝতে পারিনি, বাট তার ওঠাটা কোনো নর্মাল মানুষের মতো ছিল না, সে একদম এক লাফে উঠে গেল, মানে বসলো খাটে। তো বসার পরে আমি একদম খাটের কর্নারে, আমি আপনাকে যেটা বলতে ভুলে গেছি যে আমি টানা 2 ঘন্টা যে আমার বাম চোখ বন্ধ বা ডান চোখ খোলা, আমি ফিল করতেছি আমার খুব ঘুমানো দরকার, বাট আমি ঘুমাতে পারতেছি না। যে ভূত বিশ্বাস না করতে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছে এখন আস্তে আস্তে। তো মামা হঠাৎ করে দাঁড়ালো, মানে বসলো। তো বসার পরে সে আমাকে বলতেছে যে আমাকে সে মামা বলতেছে, মানে খুব সুমধুর কণ্ঠে, আমি কনভিন্স করার জন্য আমি যেভাবে বলি একজনের কনভিন্স করার জন্য, সে আমাকে বলতেছে মামা তুমি তোমার আংটিটা খুলে ফেলো। আমি বলছি আংটি বলতে? তখন আমার ডান হাতে আপনার, আমি যদি লাস্ট থেকে ধরি তাহলে আমার সেকেন্ড আঙ্গুলটাতে এখানে একটা আপনার রূপার আংটি ছিল, রিং ফিঙ্গার, ইয়েস। তো ওইটাতে একটা আমার রূপার আংটি ছিল, এবং সেটার মধ্যে একটা পাথর বসানো ছিল, সেটা আমার দাদু হজ থেকে আসার সময় সৌদি আরবে থেকে আমাকে এনে দিছিল। তো সেটা পরা, আর হচ্ছে আমার ডান হাতে একটা তামার একটা আংটি পরা ছিল, সেটা আমার বাবার দেওয়া। তো আমি যেটা পরে আছি, জাস্ট আমি আংটি পরে এভাবে শখে, আমার কিছুটা প্রবলেম ছিল, তারও একটা ছোট কাহিনী আছে, বাট আমি এটা এখন যেটা বলতেছি, তো ওটা আমি পড়েছিলাম, আমি ঘুমাচ্ছি, সে আমাকে উঠে বলতেছে, সে আমাকে খুবই সুমধুর কণ্ঠে আমাকে কনভিন্স করার চিন্তা যে আমার আংটি তাকে 2টা খুলতে হবে। তার বিশেষত হচ্ছে যে আমার রূপর আংটিটা, আপনি যেটা বললেন যে রিং, যে ফিঙ্গার রিং এর যে আংটিটা, তো ওটা খোলার জন্য। তো হঠাৎ করে সে আমার সামনের দিকে আসতেছে, বাট আসা অবস্থায় একটা কেমন জানি বিশ্রী একটা গন্ধ, গন্ধটা হচ্ছে কি এটা হঠাৎ, আর আমার রুমের বা আমার যে করিডোরে কিন্তু বেলি গাছ লাগানো, কয়েকটা বেলি গাছ লাগানো। তো রাতের বেলা 2-3টা ফুল ফুটলেই সেটা যে টোটালি ফুটে আমি তো ঘ্রাণ পাই, ফুল কিন্তু কন্টিনিউসলি ফুটে থাকে। বাট হচ্ছে কি সেদিন রাতে গন্ধ ছিল, বাট আমি আপনাকে যেটা বললাম না যে আমাকে বিলিভ করতে আমি বাধ্য হচ্ছি যে ভূত বলে কিছু একটা আছে, বা আমার রুমে আমরা দুজন বাদে আরো কেউ আছি, আমরা যে ওই গন্ধটা কন্টিনিউয়াসলি কমে আসতেছে আস্তে আস্তে, ফ্রিকোয়েন্টলি জিনিসটা কমে যাচ্ছে, আর ফ্রিকোয়েন্টলি ওই জিনিসটা বাড়তেছে, একটা বিশ্রী গন্ধ, এবং গন্ধটা নর্মাল
মানে বিশ্রী গন্ধ অনেক ধরনের আছে। আমরা ড্রেনের পাশে দিয়ে যাই, যেখানে পাশে দিয়ে যাই না কেন, ময়লা গন্ধ, বাট সেই গন্ধটা এতটাই নেস্টি, এতটা ডার্টি গন্ধ যে মানে নাকে আমার যে যাচ্ছে মনে হচ্ছে আমার পুরো ভিতর দিয়ে যাচ্ছে, টোটাল জিনিসটা আমার ভিতর দিয়ে যাচ্ছে, আমার সব ভিতর জিনিসটা কেমন যেন করতেছে ভিতরে। তো মামার কাছে আসতেছে, আমি যেমাত্র আমার রিং আমার আন্টি যেটা হাতটা দিচ্ছে, ডান হাতটা আমি যেমাত্র সামনে আনলাম মামাকে ধরার জন্য, মামা কি হলো তার কাছে জানবো, সে লাফ দিয়ে চলে গেল। মানে মনে হচ্ছে কি যে আমার হাতে এমন কিছু একটা আছে যেটা যেন তাকে আঘাত করতেছে মনে হচ্ছে, এরকম। সে চলে গেল, চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তার কনভিন্স করার জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে আমাকে অর্ডার দিচ্ছে খুলতে হবে, যে তুমি আন্টিটা খুলো। এবং তার ভয়েসটা আস্তে আস্তে তার ভয়েসটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, থ্রিলার মুভির যে ভূতগুলো দেখায় সেরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে তুমি এটা খুলতে হবে, তুমি এটা খুলো, এইভাবে শাউট করতেছে আমাকে। তো শাউট করা অবস্থায় আমি কিছুটা ভয় পেয়ে গেলাম যে মেবি এখানে কিছু একটা হচ্ছে, মেবি এখানে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি একেবারে। তখনই আমি মানে ভয় যাকে বলে লাইফে আমি এরকম কখনোই পাইনি জিনিসটা। তখনই আমি মামাকে বললাম যে, আমি তখন টেম্পার হয়ে গেলাম যে না তুমি এরকম কেন করতেছো। তখন তাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পর সে তখন শুয়ে পড়লো। তখন আমি তার উপরে উঠে তার দুইটা হাত ধরলাম, এবং ধরা অবস্থায় আমার মনে হচ্ছে আমার নিজের শরীরেও সেই গন্ধটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং বিষাক্ত একটা বিশ্রী গন্ধ। তার সাথে আমি চিৎকার দিলাম, খুব জোরে চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে আমার বাবা তার রুম থেকে এই 10 or 15 সেকেন্ড হবে আমি খুব জোরে শাউট করে চিৎকার করলাম, মানে খুব জোরে একটা শাউট করলাম। শাউট করার পরে আব্বু দৌড়ে আসলো, দৌড়ে আসার পরই আব্বু বুঝতে পারলো। আর আমার বাবার এগুলা ব্যাপারে মানে কিছুটা মানে আমল করা আছে এ ব্যাপারে, সে অনেক কিছু জানে। তখন সে হঠাৎ করে মামাকে ধরলো। তো ধরার পরে কি মানে সে তার যা করার করলো, বাট আব্বু আসার আগেই সে আমাকে এমন জোরে একটা ধাক্কা দেয় যে মুভিতে যেরকম হয় যে একটা মানুষ উড়ে যায়, রাসেল ভাই যে জিনিসটা মানে যে অনেক শক্তি দিয়েছে এবং আপনি অনেক দূরে। আমি তাকে কিন্তু অনেক দূরে রাখছিলাম, বাট তার পাওয়ার সেটা র্যান্ডমলি বাড়তেছিল। ওকে, আচ্ছা, আপনার এখনো নিজের সাথে কিছু প্রবলেম হয়? যেমন আপনি আমাকে বলছিলেন একটু আগে যে আপনি শুলে পা কোনো সময় ঠিক থাকে না, মানে আপনি জাগা অবস্থাতে দেখা যাচ্ছে পাটা সরে যাচ্ছে। জাগা অবস্থায় কি যে মানে সেই ঘটনার ঠিক পর থেকে এই যে মাস দুয়েক ধরে জিনিসটা হচ্ছে যে ঘুমানো অবস্থা হচ্ছে কি যে আমার পাটাকে যেন টানতেছে। আমি গভীর ঘুমে হঠাৎ করে ঘুম থেকে দেখতেছি কি আমার বাম পা বা ডান পা খাটের বাইরে থেকে আমার বেড থেকে বাইরে ঝুলতেছে। মানে কি, তো আমি হঠাৎ করে যখন জেগে উঠি দেখি ঝুলতেছে। তখন আগে কখনো হতো না? আগে কখনো হতো না। সেই দিনই তার কয়েকদিন পরে জিনিসটা হলো, এবং আমি সাথে দেখলাম, তখন আমি চিন্তা করলাম যে তাহলে হতে পারে কি ঘুমের মধ্যে আমি চলে আসছি। ঠিক তখন আমি উপরে আসলাম, উপরে এসে নর্মালি শুলাম। শোয়ার পর দেখতেছি কি আমার পাটাকে যেন টানতেছে, টেনে সোজা করতেছে। একটা লাশ যেভাবে শুয়ে থাকে ঠিক সেভাবে সোজা করতেছে। বাট আমি ফিল করতে পারতেছি না আমার পাটাকে ধরতেছে। একটা ধরা পা ধরলে যে ফিল করে মানুষ, আমি সেটা ফিল করতেছি না, বাট আমার পাটা অটোমেটিকলি হচ্ছে। বাট কেন হচ্ছে আমি বুঝতেছি না। মানুষ যে বলে পায়ের যে অন্য কোনো প্রবলেম হচ্ছে, আমি বলবো যে সেরকম কিছু না, আমি কিন্তু বুঝতেছি আমার পাটা সম্পূর্ণ ঠিক, বাট পাটা অটোমেটিকলি এরকম হচ্ছে। মানে আপনাকে ঠিক এমন ভাবে শুয়ে দেওয়া হচ্ছে আপনার চোখ, নাক এবং পা এবং আমার দু পায়ের বুড়ো আঙুল যেটা দুটো একসাথে হয়ে আমার নাক বরাবর আসতেছে। ওকে, ব্যাপারটা উইয়ার্ড খুবই। আচ্ছা, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে।